ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এবং স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনেন নাই নির্বাচকেরা। পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াড থেকে একটা মাত্র পরিবর্তন আছে এই 16 জনের স্কোয়াডে। দলে শরীফুল ইসলামকে রাখা হয়নি, যেখানে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে জাকের আলী অনিককে। যদিও শরীফুল ইসলাম ছিলেন একজন ফাস্ট বোলার এবং ফাস্ট বোলারকে যখন ড্রপ করা হয়েছে, স্কোয়াডে রাখা হয়নি, সেই জায়গাটাতে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারতাম যে অন্য কোনো একটা ফাস্ট বোলারকে রাখা হতে পারে। বাট সেই জায়গাটাতে নির্বাচকেরা জাকের আলী অনিক একজন ব্যাটসম্যানকে কিন্তু ইনক্লুড করেছেন। যদিও স্টিল স্কোয়াডে 16 জনের স্কোয়াডে কিন্তু চারজন ফাস্ট বোলার আছে: তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং খালেদ আহমেদ চৌধুরী, এবং বেশি হলে 3জন ফাস্ট বোলারকে নিয়েই বাংলাদেশ খেলতে নামবে। সেদিক থেকে 4জন ফাস্ট বোলার ইজ প্রিটি অ্যানাফ। অন্যদিকে শরীফুলের জায়গায় নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। শরীফুল কিন্তু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই খেলেননি, তার ইনজুরিতে কিছুটা পড়ছিলেন অথবা কিছুটা ইনজুরির সংখ্যা সৃষ্টি হয়েছিল, যার কারণে শরীফুলকে কিন্তু আমরা পাকিস্তানের বিপক্ষেই দ্বিতীয় টেস্টে কিন্তু দেখি নাই। বাট ভারত সিরিজের পুরোটা থেকেই কিন্তু শরীফুলকে সরিয়ে রাখা হয়েছে। হয়তো বা তাকে টি-20 সিরিজের স্কোয়াডে আমরা দেখলেও দেখতে পারি, বাট আপাতত টেস্ট থেকে কিন্তু তিনি সরে থাকতেছেন এই ভারতের বিপক্ষে সিরিজের। এর বাইরে বাকি যে 15 জনের স্কোয়াড সবই কিন্তু একদম সেম, এবং প্রত্যাশিতভাবেই কিন্তু নির্বাচকেরা এখানে কোনো পরিবর্তন আনেন নাই। কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক যে টেস্ট সিরিজ বাংলাদেশ জিতলো, এই রকম একটা পারফরমেন্সের পর স্বভাবত এই দলে পরিবর্তনের খুব একটা প্রয়োজন ছিল না। শরীফুল যদি ফিট থাকতেন হয়তো শরীফুলকেও পরিবর্তন করা হতো না। এছাড়া কিন্তু মাহমুদুল হাসান জয়, তিনি ইনজুরির কারণে কিন্তু পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলতে পারেন নাই, তাকে কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে আছেন নাইম ইসলাম, যিনি কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পান নাই পাকিস্তানের বিপক্ষে, স্টিল কিন্তু এখানে সুযোগ পেয়েছেন। ভারত কিন্তু 16 সদস্যের অলরেডি একটা স্কোয়াড কিছুদিন আগেই ঘোষণা করে দিয়েছিল, এবং এটাকে কিন্তু বলা হচ্ছিল যে ভারতের সর্বোচ্চ শক্তির একটা স্কোয়াড, যেখানে রোহিত শর্মাকে অধিনায়ক করে সিনিয়র ক্রিকেটার সবাই কিন্তু ছিলেন। বিরাট কোহলি ছিলেন, জসপ্রীত বুমরা ছিলেন। অর্থাৎ ভারত যে বাংলাদেশকে বিন্দুমাত্র হেলাফেলাভাবে নিচ্ছে না, সেটাই কিন্তু বুঝিয়ে দেয় ভারতের ওই স্কোয়াডটা। স্বভাবতই পাকিস্তানের বিপক্ষে এই যে বাংলাদেশের দুর্দান্ত অভাবনীয় সাফল্য কিছুদিন আগেই, এখানে অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বাট স্টিল অন্ততপক্ষে প্রথম টেস্টে কিন্তু পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে কিছুটা হেলাফেলা করেছিল। প্রথমত তারা একদম ফ্ল্যাট উইকেট তৈরি করেছিল, দ্বিতীয়ত 448 রান করেই কিন্তু প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছিল। তারা হয়তো ওই মানের কম্পিটিশন এক্সপেক্ট করে নাই বাংলাদেশের থেকে, কিন্তু বাংলাদেশ শুধু প্রথম ম্যাচই না, দ্বিতীয় ম্যাচে কিন্তু জিতেছিল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান তাদের সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছিল ম্যাচটা জিতে সিরিজটা সেভ করার জন্য, তারা কিন্তু পারে নাই। অর্থাৎ দুইটা টেস্টে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলে সিরিজটা জিতে এসেছিল। জাকের আলী অনিককে যদিও স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে, স্টিল তার কিন্তু একাদশে থাকার সম্ভাবনা খুব একটা আমি দেখছি না। খুব সম্ভবত যদি কোনো ক্রিকেটারের অকস্মাৎ ইনজুরির ইস্যু না এসে থাকে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে একাদশটা খেলিয়েছিল বাংলাদেশ, ওই একই একাদশ নিয়েই হয়তো বাংলাদেশ ভারতের বিপক্ষেও প্রথম ম্যাচে খেলতে নামবে। এছাড়াও অনেক কিছু নির্ভর করতেছে আসলে উইকেটটা কেমন হবে, স্পোর্টিং উইকেট হবে নাকি স্পিন ট্র্যাক হবে নাকি পেস বন্ধ উইকেট হবে। একটা বিষয় নিয়ে একটু চিন্তা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল, এটা এটা অবভিয়াসলি সত্য কথা। বাট পাকিস্তানও কিন্তু ভারতের মানের এই দল এই মুহূর্তে নাই। ভারত এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হয় প্রতি 2 বছর অন্তর, সেখানে কিন্তু ভারত অলরেডি একাধিকবার ফাইনাল খেলে ফেলেছে। কাজেই ভারতের মাটিতে ভারত কিন্তু অনেক বেশি শক্তিশালী পাকিস্তানের থেকে। অন্যদিকে বাংলাদেশ দল কিন্তু তখনই ভালো খেলে যখন বাংলাদেশ দলের উপর খুব একটা চাপ থাকে না, মনস্তাত্ত্বিক চাপ। পাকিস্তানে যখন বাংলাদেশ দল গেল তখন বাংলাদেশ কিন্তু কিছু রাজনৈতিক ইস্যুস নিয়ে সব থেকে বেশি আলোড়িত অবস্থায় ছিল। কাজে খুব বেশি মানুষের কিন্তু ফোকাসও ছিল না ওই সিরিজের উপর, এবং খুব বেশি মানুষ হয়তো পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দল ন্যূনতম একটা টেস্ট ম্যাচ জিততে পারে এটা এক্সপেক্টও করে নাই। কাজেই বাংলাদেশ দল অনেকটা নির্ভরতা থেকেই কিন্তু ক্রিকেট খেলতে পেরেছিল। কিন্তু 2-0 ওই সিরিজ জেতার পর বাংলাদেশ যখন ভারতে যাবে তখন কিন্তু স্বভাবতই মানুষের একটা এক্সপেকটেশনস থাকবে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতবে। যেটাই হোক, প্রত্যাশা রাখবো যে বাংলাদেশ ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলবে। এনিথিং ইজ পসিবল। বাংলাদেশ একটা টেস্ট জিততেও পারে, অ্যাজ এ রেজাল্ট সিরিজটা ড্র হতে পারে, আবার বাংলাদেশ 2-0 সিরিজ হেরে যেতেও পারে। এনিথিং ইজ পসিবল, বাট এক্সপেকটেশনস অন্তত এটাই থাকবে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে
ভালো ক্রিকেট খেলবে, যে ভালো ক্রিকেটটা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলেছে। থ্যাংকস ফর ইয়োর টাইম।